হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। সো এলিমেন্টস অফ সাবজেক্ট এই ক্লাসটির আজকে দ্বিতীয় অংশ ক্লাস হবে। সো মনে আছে সবার লাস্ট ক্লাসে আমরা কি পড়েছিলাম? কি পড়েছিলাম? নাউন, প্রোনাউন, নাউন ফ্রেজ। সো এই তিনটা আমরা বাসায় যে প্র্যাকটিস করেছিলাম সবাই। আচ্ছা, আজকে 4, 5, 6 এই যে দ্বিতীয় অংশ, এটা আমরা সলভ করব। নাউন ক্লজ, জিরাজ অ্যান্ড ইনফিনিটিভ। ওকে, সো চলো আমরা ক্লাস শুরু করি। আচ্ছা, বাসায় যে যখন প্র্যাকটিস করেছো কোনো প্রবলেম পেয়েছো? তাহলে তো প্র্যাকটিস ভালোভাবে করো নাই মনে হচ্ছে। আচ্ছা, আমাদের হচ্ছে নাউন ক্লজ থেকে আজকে আমরা পড়ব। দেখো, নাউন ক্লজ, ক্লজ বলতে বোঝায় বাক্যাংশ, বাক্য বা বাক্য অংশ। আমরা লিখতে পারি সাবজেক্ট প্লাস প্রেডিকেট উইথ অর উইদাউট কমপ্লিট সেন্স ইকুয়াল টু হচ্ছে ক্লজ। আমরা আগে জেনেছি সাবজেক্ট ও প্রেডিকেট মিলে যদি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে তবে তাকে সেন্টেন্স বলে। সাবজেক্ট প্লাস প্রেডিকেট যখন উইথ কমপ্লিট সেন্স থাকবে, অর্থাৎ কথাটা সম্পূর্ণভাবে শেষ হবে, তখন সেটাকে আমরা বলতে পারি সেন্টেন্স। আচ্ছা, ক্লজ দুই প্রকার, প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, সো প্রিন্সিপাল ক্লজকে আবার ইন্ডিপেন্ডেন্ট ক্লজও বলে, আর সাবঅর্ডিনেট ক্লজকে বলে ডিপেন্ডেন্ট ক্লজ। এগুলো আমরা আসলে ব্যবহার না করলে বুঝবো না, আমরা একটু পরে যাই। দেখো এই দুইটা সেন্টেন্স একটু খুব ভালোভাবে খেয়াল করো। কি বলা আছে এখানে? যে একটা সেন্টেন্স হবে, একটা সেন্টেন্সকে একটা প্রিন্সিপাল ক্লজ বলা যাবে। এ সেন্টেন্স ইকুয়াল টু এ প্রিন্সিপাল ক্লজ, এবং সাবঅর্ডিনেট ক্লজ ইকুয়াল টু কি? সাবজেক্ট প্লাস প্রেডিকেট উইদাউট কমপ্লিট সেন্স। সাবজেক্ট সাবঅর্ডিনেট ক্লজ বলতে আমরা কি বুঝবো? সাবজেক্ট প্লাস প্রেডিকেট, বাট সেটা কি থাকবে? উইদাউট কমপ্লিট সেন্স। ক্লিয়ার স্যার বিষয়টা? কোনো প্রবলেম এটা নিয়ে? ওকে, সো ওয়েট এক সেকেন্ড। ওকে, এখন আমরা একটু খেয়াল করি। ফর এক্সাম্পল, দ্যাট ইউ উইল সাকসেড ইন দ্য এক্সামিনেশন ইজ আনসার্টেন। আমরা কি জানি যে ভার্বের আগের পুরো অংশটি কি হবে? সাবজেক্ট, ঠিক না? প্রেডিকেট অংশের আগে। সো এখানে দেখো ইজ থেকে প্রেডিকেট অংশ শুরু হয়েছে, ইজ সার্টেন, যেখানে আমি আবার লিখে দিছি ইজ সার্টেন প্রেডিকেট। তাহলে সাবজেক্ট কি? দ্যাট ইউ উইল সাকসিড ইন দ্য এক্সামিনেশন, তুমি পরীক্ষায় সফল হবে, এই ব্যাপারটাকে বোঝানো হচ্ছে। তুমি যে পরীক্ষায় সফল হবে, ইজ সার্টেন, এটি নিশ্চিত। আপনি যে পরীক্ষাটিতে সফল হবেন তা নিশ্চিত। বুঝতে পারছি? দেখো আরেকটু খেয়াল করো, আমরা তো এটা নাউন ফ্রেজে পড়ছিলাম যে নাউন হিসাবে যখন একাধিক ওয়ার্ড থাকবে তখন সেটাকে আমরা বলবো নাউন ফ্রেজ। বাট এটা কেন ক্লজ হইলো? এটা তো কেউ প্রশ্ন করলো না। দেখো বুঝে বুঝে অ্যান্সার করতে হবে, ঠিক আছে? যখন এই সাবজেক্টের মধ্যে ক্লজ মার্কার থাকবে, অর্থাৎ দ্যাট থাকবে কানেক্টরস হিসেবে, এই যে সাবজেক্ট আছে আবার ভার্ব আছে উইল সাকসিড, তখন কিন্তু এটা একটা ক্লজ, এবং তখন এটা কি? নাউন ক্লজ। তখন এটা কি হবে? নাউন ক্লজ। আর দেখো এর আগে যে আমরা করেছিলাম নাউন ফ্রেজ পড়েছিলাম যেখানে, সেখানে কি ছিল? এখানে কি দেখো, অল ম্যান, এখানে কোনো ভার্ব আছে সাবজেক্টের মধ্যে? তারপর ডেভেলপমেন্ট অফ দ্য এরিয়া, এটা হচ্ছে সাবজেক্ট। তাহলে এই এতটুকুর মধ্যে কি কোনো ভার্ব আছে? এতটুকুর মধ্যে কোনো ভার্ব নাই। ওকে, আশা করি বুঝতে পারছো। তাহলে ক্লজ থাকবে যেখানে, সেখানে কি থাকবে? একটা ফাইনাইট ভার্ব থাকবে। সেখানে কি থাকবে? ফাইনাইট ভার্ব থাকবে। তাহলে কথাটা ক্লিয়ার? ওকে, এখন একটু আমরা নিচের দিকে আসি। বলছে কি দেখো, এই সেন্টেন্সটা কি? সেন্টেন্সটি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে, তাই এটাকে আমরা প্রিন্সিপাল ক্লজও বলতে পারি। আমরা যদি এই বাক্যের সাবজেক্ট দ্যাট ইউ উইল সাকসিড ইন দ্য এক্সামিনেশন আলোচনা করি, তাহলে দেখব সাবজেক্টের মধ্যে আরেকটা সাবজেক্ট ইউ আছে, প্রেডিকেটও আছে। দেখো এই যে সাবজেক্টের মধ্যে যদি আরেকটা সাবজেক্ট আমরা চিন্তা করি, তাহলে কি দেখব? যে এই যে ইউ একটা সাবজেক্ট আছে, ঠিক না? যেটা আমি বললাম অলরেডি, সেটা এখানে আমি আর কথাটা বুঝিয়ে লিখে দিয়েছি। এই যে আবার প্রেডিকেট অংশ আছে।
এখান থেকে ভার্ব থেকে এই পুরোটা প্রিডিকেট অংশ এই যে লিখে দিছি। কিন্তু দেখা যাচ্ছে দ্যাট থাকার কারণে এটি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে না। সেন্টেন্সটাতে খেয়াল করো যে দ্যাট আছে, তুমি যে পরীক্ষায় সফল হবে, দেখো কথাটা বলে থেমে গেছি। এরপর একটা কথা শোনার আকাঙ্ক্ষা থাকতেছে না? তার মানে কি কথাটা সম্পূর্ণ হয়েছে? হয় নাই। তুমি পরীক্ষায় সফল হবে এটা বললে কি সম্পূর্ণ হইতো, কিন্তু এখানে দ্যাট আছে, তুমি যে পরীক্ষায় সফল হবে বা আপনি যে পরীক্ষায় সফল হবেন, এই যে দ্যাট থাকার কারণে, যে থাকার কারণে এটি কি সম্পূর্ণ হয় নাই, এটাই বলা হচ্ছে এখানে। তাই এটাকে আমরা প্রিন্সিপাল ক্লজ বা সেন্টেন্স বলতে পারি না। সাবঅর্ডিনেট ক্লজ ইকুয়াল টু সাবজেক্ট প্লাস প্রেডিকেট উইদাউট কমপ্লিট সেন্স। তাহলে ওইটা কি একটা নাউন ক্লজ এবং এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। ক্লিয়ার বিষয়টা? সাবঅর্ডিনেট ক্লজ তিন প্রকার। সাবঅর্ডিনেট ক্লজ কয় প্রকার? তিন প্রকার। কি কি? নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। ক্লিয়ার বিষয়টা? আমরা শুধু নাউন ক্লজকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি। কি বলছে এই সেন্টেন্সটা? আমরা শুধু নাউন ক্লজকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি। আর এই যে অ্যাডজেক্টিভ ক্লজ বা অ্যাডভার্ব ক্লজ যেটা আছে বা অ্যাডভার্বিয়াল যেটা, সেগুলোকে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারবো না। অর্থাৎ সাবজেক্ট হিসেবে যখনই কোনো ক্লজ পড়বো তা নাউন ক্লজ হতে বাধ্য। এক্সাম্পল 1, হোয়াট হি সেইড ইজ ট্রু। দেখো এই ধরনের সেন্টেন্সগুলো তোমরা প্রায় পাও না? যখন বিভিন্ন এক্সারসাইজ আমরা প্র্যাকটিস করি তখন কি এগুলো আমরা প্রায় দেখি। সেন্টেন্সটা কি বলছে? হোয়াট হি সেইড ইজ ট্রু। দেখো খেয়াল করো এখানে কিন্তু দুইটা ফাইনাইট ভার্ব আছে। সেইড এটা একটা ফাইনাইট ভার্ব, আবার ইজ। দেখো এই পুরো সেন্টেন্সের ইজ থেকে প্রেডিকেট অংশটা কি শুরু হয়েছে না? এই পুরো একটা সেন্টেন্স আমরা কল্পনা করতেছি, তাহলে ইজ থেকে ইজ ট্রু এটা কি প্রেডিকেট। ভার্ব থেকে প্রেডিকেট শুরু হয় আমরা জানি। প্রেডিকেট অংশ শুরু হয় কোথা থেকে? ভার্ব থেকে। আর সাবজেক্ট কি? এর আগের পুরো অংশটা, এর আগের পুরো অংশটাই কি সাবজেক্ট না? তাহলে একটা জিনিস খেয়াল করো, হোয়াট হি সেড এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা হচ্ছে বাকি অংশ। তাহলে এই যে সাবজেক্ট বলতেছি, সাবজেক্ট হিসাবে আমরা কি শিখতেছি যে কি কি বসতে পারে না? আমরা শিখেছি যে নাউন ফ্রেজ বসতে পারে, নাউন ক্লজ বসতে পারে। সো এটাকে কি নাউন ফ্রেজ বলবো নাকি নাউন ক্লজ বলবো? নাউন ক্লজ। খুব ভালোভাবে বলো, এটাকে কি বলবো আমরা? নাউন ক্লজ। নাউন ফ্রেজ না। কেন ফ্রেজ না? দেখো কেন ফ্রেজ হবে না, কারণ এখানে একটা সাবজেক্ট আছে, একটা ফাইনাইট ভার্ব আছে সাবজেক্টের মধ্যে। সাবজেক্টের মধ্যেই একটা সাবজেক্ট আছে, আবার একটা ফাইনাইট ভার্ব আছে। ক্লিয়ার বিষয়টা? আর যখন আমরা ফ্রেজ পড়ি, ফ্রেজে কোনো সাবজেক্টের ভিতরে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না। ঠিক আছে? যেমন ডেভেলপমেন্ট অফ দ্য এরিয়া, এটা একটা সাবজেক্ট ছিল, তাহলে ডেভেলপমেন্ট এটা একটা নাউন, অফ দ্য এরিয়া, এরিয়াও একটা নাউন। সেখানে কোনো ভার্ব ছিল? কোনো ভার্ব ছিল না। ওকে, যে ব্যাখ্যাগুলো আমি লিখে দিছি, এখান থেকে পড়বা। তারপর এক্সাম্পল 2 খেয়াল করো, হোয়াট এভার হি আর্নস ইজ স্পেন্ট ল্যাভিশলি। দেখো অর্থ লিখে দিয়েছি, যা কিছু সে উপার্জন করে মুক্ত হস্তে ব্যয় করা হয়। তাহলে হোয়াট এভার হি আর্নস এই সেন্টেন্সের প্রেডিকেট অংশ শুরু হয়েছে কোত্থেকে? তুমি বলো, প্রেডিকেট অংশ শুরু হয়েছে কোত্থেকে? ইজ থেকে। তাহলে ইজ স্পেন্ট ল্যাভিশলি, ঠিক না? তার মানে আগের পুরোটা সাবজেক্ট। তাহলে সাবজেক্ট হিসাবে এটা নাউন ক্লজ। কেন? কারণ এই যে দেখো এখানে একটা ফাইনাইট ভার্ব আছে মধ্যে, আর্নস। ঠিক আছে? যেমন আমি যদি বলি আর্নিং মানি, আর্নিং মানি ইজ গুড ফর আস, টাকা উপার্জন করা আমাদের জন্য ভালো। আর্নিং মানি, এখানে কি কোনো ফাইনাইট ভার্ব আছে? তাজা ভার্ব আছে এখানে? কোনো তাজা ভার্ব আছে? নাই। আর্নিং মানি কেন? ভার্ব প্লাস আইএনজি মরা। আমরা তো জানি নন ফাইনাইটের চেহারা কি কি? ভার্ব প্লাস আইএনজি, টু প্লাস ভার্বের বেস ফর্ম আর V3। নন ফাইনাইটের চেহারাগুলো কিরকম? ভার্বের পাস্ট পার্টিসিপল V2, টু প্লাস ভার্বের বেস ফর্ম। মনে থাকবে? তাহলে দেখো এটা তো V1 আর্নস, এটা V1 না? তার মানে কি এটা একটা ফাইনাইট ভার্ব। আচ্ছা, তাহলে এখানে আমি আর কথা বলবো না, আমরা পরেরটায় যাই। এক্সাম্পল আছে, তোমরা এগুলো পড়বা অর্থ সহকারে। এখন আসো জিরান্ড। ডুইং দ্য ওয়ার্ক ইজ টাফ। দেখো জিরান্ড বলতে কি বোঝাবে? ভার্ব প্লাস আইএনজি। ঠিক আছে? যখন নাউনের মতো কাজ করবে তাকে বলা হবে কি? জিরান্ড। ভার্ব প্লাস আইএনজি যখন নাউনের মতো কাজ করবে তখন তাকে কি বলবে? জিরান্ড। তাহলে দেখো ডুইং দ্য ওয়ার্ক ইজ টাফ। ডুইং দ্য ওয়ার্ক এই কথাটার অর্থ কি? কাজটি করা। ইজ টাফ, দেখো ইজ থেকে প্রেডিকেট অংশ শুরু হয়েছে,
তাহলে আমরা কি জানি প্রেডিকেট অংশের আগের পুরোটা সাবজেক্ট। তাহলে ডুইং দ্য ওয়ার্ক এটা কি সাবজেক্ট? জিরান্ড। ঠিক আছে, এই ফ্রেজটাকে বলা হয় জিরান্ডিয়াল ফ্রেজ। দেখো এখানে শুধু ডুইং থাকলে জিরান্ড বলতাম, কিন্তু ডুইং এর সাথে আবার কি আছে? দ্য ওয়ার্ক আছে, তার মানে এটা একটা জিরান্ডিয়াল ফ্রেজ। তারপর দেখো এই অংশের প্রেডিকেট অংশ শুরু হয়েছে কোথা থেকে? ইজ থেকে, ঠিক না? ভার্ব থেকে প্রেডিকেট অংশ শুরু হয়, ঠিক তো? তাহলে এর আগের পুরোটা সাবজেক্ট বিং অনলি এ কমন ম্যান। দেখো তো এখানে কি কোনো ফাইনাইট ভার্ব আছে? বিং অনলি এ কমন ম্যান, এখানে কোনো ফাইনাইট ভার্ব আছে? নাই। তাহলে এবং দেখো ভার্ব প্লাস আইএনজি যেহেতু আছে, এটা জিরান্ড বা জিরান্ডিয়াল ফ্রেজ। কথা ক্লিয়ার? ওকে, এখানে আরো অতিরিক্ত কিছু কথা আছে, এগুলো তোমরা পড়বা। ডুইং দ্য ওয়ার্ক মিলে যেহেতু সাবজেক্ট হয়েছে, তাই এটিকে ফ্রেজ বলা যেতে পারে। হ্যাঁ, এটি হলো একটি ফ্রেজ এবং জিরান্ডিয়াল ফ্রেজ। অনুরূপভাবে বলা যায় বিং অনলি এ কমন ম্যান কোনো ক্লজ নয়। এটা কি কোনো ক্লজ? এটা কি একটা জিরান্ড ফ্রেজ? এটা একটা ফ্রেজ, জিরান্ডিয়াল ফ্রেজ নয়। এটিও একটি জিরান্ডিয়াল ফ্রেজ। এটিও কি একটি, এই যে লিখে দিচ্ছি, জিরান্ডিয়াল ফ্রেজ। তাহলে জিরান্ডিয়াল ফ্রেজটা বুঝছি, ভার্ব প্লাস আইএনজি দিয়ে কিছু কথা থাকবে, কয়েকটা ওয়ার্ড থাকবে, এটা সাবজেক্ট হিসেবে বসবে। এবং এটা চিনব কিভাবে? প্রেডিকেট অংশের আগে তাকাবো, তারপর দেখব যে নাউনটা কি বসছে, সাবজেক্ট হিসেবে কি বসছে। ভার্ব প্লাস আইএনজি দিয়ে থাকলে এটা কি হবে? জিরান্ডিয়াল ফ্রেজ। যদি কোনো ফাইনাইট ভার্ব থাকে, ক্লজ মার্কার থাকে, দ্যাট, হোয়াট, তাহলে কি বলবো? এটা নাউন ক্লজ, সাবজেক্ট হিসেবে বসছে নাউন ক্লজ। আর যখন একাধিক ওয়ার্ড থাকবে, সবগুলোই নাউন, কোনো ফাইনাইট ভার্ব নেই, তখন বলবো নাউন ফ্রেজ। বুঝতে পারছি স্যার? ওকে, আর নাউন প্রোনাউন তো তোমরা বুঝোই, ইনফিনিটিভ আমরা বুঝে গেলাম। এই দেখো এখানে কতগুলো এক্সাম্পল, ঠিক আছে? ওয়েট, জিরান্ডের এক্সাম্পল এখানে আছে একটা, দুইটা এক্সাম্পল আছে। ইনফিনিটিভে চলে আসি আমরা। ইনফিনিটিভের অনেকগুলো প্র্যাকটিস আছে। আচ্ছা, ইনফিনিটিভের আর জিরান্ডিয়ালের ফ্রেজ প্র্যাকটিসটা একসাথে দিচ্ছি এখানে, ঠিক আছে? দেখো ইনফিনিটিভ, টু প্লাস ভার্বের বেস ফর্ম। ইনফিনিটিভ মানে কি? টু প্লাস ভার্বের বেস ফর্ম, এটা তো আমরা জানি। আচ্ছা, বেস্ট ফ্রেন্ড বল, বেস্ট ইয়া বললো কে? বেস্ট না স্যার, বেস মানে ভিত্তি। টু প্লাস ভার্বের বেস ফর্ম। টু ডু, দেখো টু ডু দ্য ওয়ার্ক ইজ টাফ। এখন এই অংশের প্রিডিকেট অংশ কোনটা তুমি বলো? ভেরি গুড। এই অংশের প্রিডিকেট কোথা থেকে শুরু? ইজ থেকে শুরু। তাহলে সাবজেক্ট কোনটা? এ, টু ডু দ্য ওয়ার্ক। ভার্বের আগের পুরোটাই কি? সাবজেক্ট। আচ্ছা, তাহলে সাবজেক্ট হিসাবে এখানে কি বসছে? দেখো টু প্লাস ভার্বের বেস ফর্ম না, তাহলে এটা কি একটা ইনফিনিটিভ দিয়ে শুরু হয়েছে, ইনফিনিটিভ ফ্রেজ বলতে পারি আমরা এটাকে, ঠিক আছে? এটাকে আমরা কি বলতে পারি? ইনফিনিটিভ ফ্রেজ। কারণ ইনফিনিটিভের সাথে আরো কিছু ওয়ার্ড আছে, শব্দগুচ্ছ আছে, এজন্য ফ্রেজ হয়ে গেছে। টু বি অনলি এ কমন ম্যান, তারপর এরকম আরো এক্সপ্রেশন। দেখো টু ওয়ার্ক ইজ টু প্রে, তারপর স্লিপিং ইজ নেসেসারি। বলো তো এখানে কি হবে? এখানে ইয়ার নন প্রেডিকেট অংশ কোথা থেকে শুরু হয়েছে? ইজ থেকে লাইফ পর্যন্ত, রাইট? তাহলে সাবজেক্ট কি? এখন বলো স্লিপিং এটা সাবজেক্ট হিসাবে কি বসছে? কোন সাবজেক্ট? এটা নাম কি? হ্যাঁ, জিরান্ড। ভার্ব প্লাস আইএনজি না এটা? এইমাত্রই বলো না ইনফিনিটিভ টু প্লাস ভার্বের বেস ফর্ম। বুঝে অ্যান্সার দিতে হবে তো। তারপর দেখি, এবার তুমি বলবা মাহিন। টু কম্প্রোমাইজ অ্যাপিয়ার্স অ্যাডভাইসেবল। অ্যাপিয়ার এটা একটা ভার্ব, ঠিক আছে? তো অ্যাপিয়ার মানে কি? মনে হওয়া বা দৃষ্টিগোচর হওয়া, এরকম বোঝায়। এখানে মনে হওয়া বোঝাচ্ছে, দৃশ্যমান হওয়া। তাহলে কম্প্রোমাইজ মানে কি? মীমাংসা করা। টু কম্প্রোমাইজ অ্যাপিয়ার্স, এটা কি মনে হচ্ছে অ্যাডভাইসেবল? হ্যাঁ, এটাই হচ্ছে যুক্তিযোগ্য বা অ্যাডভাইস করার মতো। তাহলে এখানে সাবজেক্ট হিসাবে কি বসছে? সাবজেক্ট অ্যাপিয়ার্স। এই সেন্টেন্সে সাবজেক্ট কি কে বলতে পারবে? তুমি বলো। অ্যাডভাইসেবল এটা সাবজেক্ট। সাবজেক্ট কখনো শেষে বসে? টু কম্প্রোমাইজ এটা সাবজেক্ট। টু প্লাস ভার্বের বেস ফর্ম, এই মাত্র না পড়লা? টু প্লাস ভার্বের বেস ফর্ম সাবজেক্ট হিসাবে বসলে ইনফিনিটিভ। তাহলে সাবজেক্ট হিসাবে কি বসছে? ইনফিনিটিভ। আর তারপর এটা তুমি বলো যে স্মোকিং সিগারেটস ইজ ব্যাড ফর ইউ, এটা কি হবে? জিরান্ড নাকি জিরান্ডিয়াল ফ্রেজ? কেন ফ্রেজ হইল?
কি কি, এই যে সিগারেট সহ নাকি? হ্যাঁ সিগারেট সহ। তাহলে অর্থটা কি? স্মোকিং সিগারেট ইজ ব্যাড ফর ইউ, বিড়ি খাওয়া খারাপ সবার জন্য নাকি? ধূমপান করা আপনার জন্য ক্ষতিকর। টু মেক মিস্টেক্স ইজ ইজি, এটা তুমি বলো, মাহিন বলো। টু মেক, এটা সাবজেক্ট। টু মেক সাবজেক্ট, এবং এটা সাবজেক্ট হিসেবে কি বসছে, নাম কি? জিরান। জিরান্ড। কানে ধরো কানে ধরো কানে ধরো, তুমি বলো। ইনফিনিটিভ। ইনফিনিটিভ, এটা কি ইনফিনিটিভ ফ্রেজ হবে? এটা তুমি বলো। টু মেক মিস্টেক্স, হ্যাঁ ইনফিনিটিভ ফ্রেজ হবে। তুমি বলো। হবে না। এটা হবে, কারণ এখানে মিস্টেকটা নাউন, ঠিক আছে? ইজ থেকে শুরু হয়েছে, ইজ থেকে প্রেডিকেট অংশ কি হয়েছে, শুরু হয়েছে। তাহলে এটা পুরোটাই সাবজেক্ট। টু মেক মিস্টেক্স, ভুল করা, ভুল করা। মিস্টেক কিন্তু ভার্ব হয়, বাট এখানে মিস্টেকটা ভার্ব না, এটা নাউন। বুঝতে পারছো? এই সেন্টেন্সের মেইন ভার্ব হচ্ছে ইজ, এখান থেকে শুরু হয়েছে। বাট এই সেন্টেন্সটা খুব ভালো একটা সেন্টেন্স, কারণ অনেকেই ভুল করবে, এটা মিস্টেক দেখে মিস্টেক করে ফেলবে। আচ্ছা, তাহলে এই যে এখানে আরো অনেক প্র্যাকটিস আছে, এই প্রত্যেকটা প্র্যাকটিস তোমরা পড়বা, এবং নেক্সট ক্লাসে এইচডব্লিউ থাকবে যে এই যে সাবজেক্টগুলো নিচে আন্ডারলাইন করবা, খাতায় লিখে লাল কালি দিয়ে, এবং লিখবা সেন্টেন্সের শেষে ব্র্যাকেটে লিখবা এটা কোন নাম্বারটা লিখবা, যেটা কি ইনফিনিটিভ না ইনফিনিটিভ ফ্রেজ, জিরান ফ্রেজ কি হবে, নাকি নাউন ক্লজ নাকি নাউন ফ্রেজ কি হবে, এটা লিখতে হবে। ক্লিয়ার? জি। তাহলে আজকের মতো এতটুকুই থাকলো, ঠিক আছে? তো আজকের মতো এতটুকুই, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। আর আমাদের সাথে অনলাইনে যারা ক্লাসটি করলেন সবাইকে থ্যাংক ইউ সো মাচ। সবাই বুঝতে পারছি? জি। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।